আজকের ক্লাসটা অনেক লম্বা হতে যাচ্ছে, অনেকটুকু সময় নিয়ে এটা। তো যদি কোনো কাজ থাকে কাজ সেরে তারপর খাতা কলম নিয়ে বসে পড়ুন। মূলত আজকের ক্লাসটা হচ্ছে যারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার থেকে অর্থনীতি খুবই কম করেছিলেন বা যারা একদমই করেন নাই তাদের জন্য। আমরা মূলত চট্টগ্রাম বোর্ড 23 নিয়ে আলোচনা করব। এখানে মোট 11টা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। তার মধ্যে আমরা গুরুত্ব পাবে সবচেয়ে বেশি ম্যাথামেটিক্যাল গুলা, কারণ থিওরিটিক্যাল গুলো আপনি মুখস্থ করলেই হচ্ছে, ওকে, বা একটু বই থেকে রিডিং করে নিলে আপনি পরীক্ষা আনসার করতে পারবেন। আমরা মূলত আজকে যেগুলো নিয়ে আলোচনা করব ম্যাথামেটিক্যাল, ওকে। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। প্রথমে আমাদেরকে আমরা 3 নাম্বারটা দিয়ে স্টার্ট করব। 3 নাম্বারে আমাদের প্রথমে আছে কি কি দেখুন। এক ব্যক্তি প্রথম একক কলা থেকে 10 একক উপযোগ লাভ করে, পরবর্তীতে তিনি 2, 3, 4, 5, 6 একক যথাক্রমে উপযোগ লাভ করে 10, 8, 5, 1, -4 একক উপযোগ লাভ করেন। তাহলে এখানে একটা জিনিস আপনি খেয়াল করুন যে প্রথম থেকে ধীরে ধীরে হ্রাস পেয়েছে। উপযোগের পরিমাণ যখন হ্রাস পায় তখন সেটাকে বলে থাকি আমরা প্রান্তিক উপযোগ, মানে এমইউ, ইংরেজিতে বলা হয় এমইউ, মার্জিনাল ইউটিলিটি, অর্থাৎ প্রান্তিক উপযোগ। তাহলে এইখানে যে এককগুলো দেওয়া আছে সেগুলো যেহেতু হ্রাস পেয়েছে, এটা হলো প্রান্তিক উপযোগ। আর এগুলো বৃদ্ধি পেলে তখন হবে মোট উপযোগ বা টোটাল ইউটিলিটি। ওকে, তো আমাদেরকে গ নাম্বারে বলেছে উদ্দীপক অনুযায়ী মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের একটি তালিকা প্রস্তুত করো। মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের তালিকা, তালিকা মিনস হলো একটা সূচি আমরা তৈরি করব। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমাদেরকে একটা সূচি তৈরি করতে হবে, সূচির জন্য কলাম নিতে হবে। 3টা কলাম নিব আমরা। আমাদের ভোগের একক দেওয়া আছে, এখানে লিখবো আমরা ভোগের একক, তারপরে হলো মোট উপযোগ এবং এরপরে হলো প্রান্তিক উপযোগ। ওকে, তাহলে এখানে আমরা লিখবো কি ভোগের একক, ভোগের একক। ভোগের এককে আমরা কিউ বলতে পারি, ওকে, কোয়ান্টিটি বা পরিমাণ। আর এখানে হলো মোট উপযোগ, টিইউ, টোটাল ইউটিলিটি। ইংরেজিতে যেহেতু আমার বাংলায় জায়গা নাই, তো আপনি চাইলে বাংলায় লিখতে পারেন মোট উপযোগ। এরপর হলো প্রান্তিক উপযোগ মানে এমইউ, মার্জিনাল ইউটিলিটি। এখানে আমরা গ নাম্বারটা করতে যাচ্ছি 3 নাম্বার প্রশ্নের উত্তর। তো আপনাকে দেওয়া আছে প্রথম একক, দ্বিতীয় একক, তৃতীয় একক, চতুর্থ একক, তারপরে পঞ্চম একক এবং ষষ্ঠ একক, অর্থাৎ 6টা পর্যন্ত আপনাকে দেওয়া আছে। এবার প্রান্তিক উপযোগ, যেহেতু এগুলো প্রান্তিক উপযোগই দেওয়া আছে, কি কি দেওয়া আছে একটু দেখুন। 10, তারপরে আবারও দেওয়া আছে 10, 8 এভাবে। তাহলে প্রথমটা ছিল 10, তারপরেরটাও ছিল 10, তারপরেরটা 8, 8 এর পরে হলো 5, তারপরে হলো 1, তারপরে হলো -4। এগুলো কিন্তু আমি এখান থেকেই লিখলাম, ওকে। এই যে প্রথমটা প্রথম এককে 10, তারপর দ্বিতীয় এককে হলো 10, তৃতীয় এককে আবার 8, তারপরে 5, 1, -4। এবার আমরা মোট উপযোগ কিভাবে বের করব দেখুন। প্রান্তিক উপযোগের প্রথম মানটা আমরা বসিয়ে নিব। তারপর এখন আমরা কোনায় কোনায় যোগ করব, অর্থাৎ এই 10 এর সাথে পরবর্তীটা 10 যদি আমরা যোগ করি 20, 20 এর সাথে যদি 8 যোগ করি 28, তারপর 28 এর সাথে যদি 5 যোগ করা হয় 33, 33 আর 1 হয় 34, এবং এরপরে হচ্ছে 34 থেকে যদি 4 বিয়োগ করা হয় হলো 30। এই হলো প্রান্তিক উপযোগ বা মোট উপযোগের সূচি। তো আপনাকে যদি মোট উপযোগ দেওয়া থাকতো তাহলে আপনি কিভাবে বের করতেন প্রান্তিক উপযোগ? মোট উপযোগ চিনবেন কিভাবে? যদি বৃদ্ধি পায়, এখন তো এটা হ্রাস পেয়েছে তাই এটা প্রান্তিক উপযোগ। যদি এটা বৃদ্ধি পেত মোট উপযোগ আর হ্রাস পেয়েছে তাই এটা হলো প্রান্তিক উপযোগ দেওয়া আছে। এটা থেকে আমরা যোগ করে বের করলাম, ওকে। আর যদি মোট উপযোগ দেওয়া থাকতো তাহলে কিভাবে? প্রথম মানটা বসাবেন, তারপর নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ করবেন। 10 বসিয়ে দিলাম, তা 20 থেকে 10 বিয়োগ করলে 10, তারপরে 28 থেকে যখন 20 বিয়োগ করবেন 8, তারপর 33 থেকে যখন 28 বিয়োগ করবেন তখন 5, তখন 34 থেকে যদি 33 বিয়োগ করেন 1, আবার 30 থেকে যদি 34 বিয়োগ করেন তখন হলো -4। আশা করি বুঝতে পেরেছেন। এটাই ছিল আমাদের গ নাম্বার। এবার ঘ নাম্বারে যাব আমরা। ঘ নাম্বারে বলা হচ্ছে আমাদেরকে উদ্দীপকের আলোকে মোট উপযোগ রেখা ও প্রান্তিক উপযোগ রেখার সম্পর্ক বিশ্লেষণ করো। সম্পর্ক মিন্স হলো মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ আপনাকে একই চিত্রে আঁকতে হবে, ওকে। তাহলে একই চিত্রে আমরা আগে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগটা এঁকে নিই। এটা হচ্ছে ঘ নাম্বার। এখানে আমরা লিখব প্রথমে রেখাচিত্র। আমি আঁকার পরে অবশ্যই ভিডিওটা একটু
পাস করে তারপর আবার নিজে নিজে আঁকবেন, না হলে কিন্তু পরীক্ষা আঁকা সম্ভব না। হ্যাঁ, অবশ্যই একবার আগে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। তাহলে এখানে আমরা লিখলাম লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ। লম্ব অক্ষে আমরা সবসময় উপযোগের পরিমাণ দেখাবো। উপযোগকে ইংরেজিতে বলা হয় ইউ, অর্থাৎ ইউটিলিটি। আর ভূমি অক্ষ হচ্ছে পরিমাণ, মানে কিউ। আর এখানে হলো সেন্টারে 0। তো আমাদের উপযোগের পরিমাণ আছে 1 থেকে 6 পর্যন্ত। আমরা সেগুলো লিখবো। 1, তারপরে হলো 2, 3, 4, 5 এবং 6। ওকে, এবার আমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ দুইটা মিক্সিং করে মান নিতে হবে। তাহলে সর্বনিম্ন হচ্ছে -4 বা 1 থেকে সর্বোচ্চ হলো 34। আমরা কত করে মানগুলো নিলে সুন্দর হয়? আমরা 4 করে নিব। 4, তারপরে 8, 12, 16, 20, 24, 28, তারপরে হলো একটু বাড়ায় নিতে হবে আমার, 28 এর পরে হলো 32, তারপরে আমাদেরকে আবার আরেকটা নিতে হবে, 32 এর পরে হলো 36, এটা হলো ইউ। তো যেটা -4 আছে, যেহেতু আমরা একই চিত্রে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ দেখাবো, -4 এর জন্য আবার নিচে 4 নিতে হবে। -4, এটা শূন্যের নিচে নেমে যাবে যেহেতু মাইনাস সাইন। -4 নিয়ে নিলাম, এখানে আমরা লিখবো -4। ওকে, তাহলে এবার আসুন আমরা একটা একটা করে এঁকি। আগে মোট উপযোগ এঁকে ফেলবো। 1 দিয়ে হলো 10, 1 থেকে 10, 1 থেকে 10, 10 হলো 8 এবং 12 মাঝামাঝি। তারপর 2 থেকে হলো 20, 2 থেকে আছে 20, 20 এর দাগ আছে। তারপর 3 দিয়ে হলো 28, 28 হলো এই জায়গায় চলে আসবে। তারপর 4 দিয়ে হলো 33, 33 তো আমাদের নাই, না? তাহলে 32 এর একটু উপরে করে দেওয়া যাচ্ছে দাগটা। তারপর 5 দিয়ে হলো 34, 34 ও সেম 33 এর একটু উপরে হবে। তারপর 6 দিয়ে হলো 30, তাহলে 30টা কোন জায়গায়? 28 এবং 32 এর মাঝামাঝিতে। এটা হলো ষষ্ঠ। ওকে, তাহলে এবার আমরা দাগটা দিয়ে দিব। আমি রেখাটা একটু অন্য কালার দিয়ে ব্যবহার করি যেহেতু বোঝার জন্য, কিন্তু আপনারা আবার অন্য কালার ইউজ করতে পারবেন না পরীক্ষায়। এই হচ্ছে আমাদের মোট উপযোগ রেখা টিইউ। ওকে, একটু সুন্দর করে দিতে হবে, পেন্সিল ব্যবহার করবেন। তারপর এবার আমরা যাব প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগের জন্য আমাদেরকে 1 থেকে আছে 10, 2 থেকেও 10, তাহলে 1 থেকে 10 অলরেডি দাগ আছে। তারপর 2 থেকে আমরা 10 এর করে দাগটা বাড়িয়ে নিব। তারপর 3 থেকে হলো 8, 3 থেকে 8, তারপর 4 থেকে হলো 5, 4 থেকে 5, 5টা হলো 4 এর একটু উপরে। তারপর 5 থেকে হলো 1, 1 হলো এই জায়গায় শূন্যের একটু উপরে। ওকে, তারপর 6 থেকে হলো -4, 6 থেকে হলো -4। এবার আমরা দাগটাকে কানেক্ট করব। দাগটা আমি অন্য কালার ব্যবহার করি। দেখুন, প্রথম বিন্দু ছিল আমাদের এটা, তাই না? এটা ছিল প্রথম বিন্দু, তারপরে দ্বিতীয় বিন্দু, তৃতীয় বিন্দু, চতুর্থ বিন্দু এবং পঞ্চম বিন্দু। এটা হচ্ছে আমাদের এমইউ। এখন রেখাটা যে আমরা অঙ্কন করলাম, রেখাটার সম্পর্ক বিশ্লেষণ করতে হবে। সম্পর্কটা খুব ইজি ভাবে আমি একটু ব্যাখ্যাটাই লিখে দিচ্ছি, একটু সময় লাগবে। হ্যাঁ, দেখুন,
রেখাচিত্রের ব্যাখ্যা। তাহলে রেখাচিত্রের ব্যাখ্যার জন্য আমরা চিত্রের লম্ব অক্ষে দেখালাম উপযোগ, ভূমি অক্ষে হলো ভোগের একক। চিত্রে লম্ব অক্ষে উপযোগের পরিমাণ এবং ভূমি অক্ষে ভোগের একক নির্দেশ করা হয়েছে। ওকে, নির্দেশ করা হয়েছে। চিত্রে দেখা যায় ভোগের একক বৃদ্ধি পেতে থাকলে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেতে থাকে এবং প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান হারে হ্রাস পেতে থাকে। ওকে, হ্রাস পেতে থাকে। এটা কিভাবে বুঝবেন, আমি একটু ডিটেলস আবার এখানে একটু খেয়াল করেন। দেখেন, যখন ভোগের একক বৃদ্ধি পেয়েছে তখন মোট উপযোগ ধীরে ধীরে হ্রাস পেয়ে বেড়েছে। প্রথমে 10, পরেও 10, তারপরে 8, পরে 5, এভাবে হ্রাস পেয়ে বৃদ্ধি পেয়েছে। তাহলে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেয়েছে আর প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান হারে হ্রাস পেয়েছে। আমরা এটাই দেখালাম। তো আশা করি বুঝতে পেরেছেন। পরের নাম্বারে আমরা চলে যাই। এটা আরেকটু বেশি ইম্পর্টেন্ট। এখানে কি বলা হচ্ছে দেখুন, আপনাকে দেওয়া আছে জনাব এক্স প্রতি কেজি 55 টাকা দরে প্রতিদিন 5 কেজি মোটা চাল ক্রয় করে। খেয়াল রাখবেন, এটা মোটা চাল, এটা কিন্তু দেখবেন। তো মোটা চাল আমরা কখন খাই? যখন আমার আয়ের পরিমাণ কম, কারণ মোটা চালের দাম একটু কম, তাই আমরা মোটা চালেই খাই, তাই না? আর যখন আমার আয়ের পরিমাণ যখন বৃদ্ধি পায় তখন কিন্তু আমরা আর মোটা চাল খেতে চাই না, তখন আমরা চিকন চাল খাই, তাই না? তো কারণ চিকন চালের দাম তো বেশি, তো আমি যেহেতু বেশি দামে কিনতে পারবো আমি চিকন চাল খাবো। আর যখন আমার আয়ের পরিমাণ কম থাকবে তখন যেহেতু মোটা চালের দাম কম, আমরা মোটা চালেই ক্রয় করে থাকি। তার মানে আয় হ্রাস পেলে মোটা চাল আমরা খাই, আর আয় যদি বৃদ্ধি পায় তখন কিন্তু আমরা আর মোটা চাল খাই না। মোটা চাল পরিমাণটা বা চাহিদাটা তখন কমে যায় আমাদের। তো এখানে বলা হচ্ছে 55 টাকা ধরে 5 কেজি কিনা হয়েছিল, তখন তার কিন্তু আয় ছিল 500 টাকা। তো তখন আর যখন চালের দামটা হ্রাস পায় 45 টাকা হয়, তখন কিন্তু আমরা 3 কেজি করে কিনি, কিন্তু তখন তার আয় আবার 555 টাকা। তাহলে আয় বেড়েছে 5 টাকা, তখন চাহিদা হ্রাস পেয়ে গেছে। অর্থাৎ মোটা চাল না খেয়ে আমরা বাকিগুলো যতটুকু লাগে ততটুকু আমরা কিন্তু চিকন চালে খেয়ে থাকি, তাই না? তো এটা একটু খেয়াল রাখতে হবে। আমাদেরকে বলা হচ্ছে মোটা চালের চাহিদার সমীকরণটি গঠন করো। আমাদেরকে এখন সমীকরণ গঠন করতে হবে। খেয়াল করুন কিভাবে শুরু করি। ফার্স্ট লিখবো, এটা হচ্ছে 4 নাম্বার প্রশ্নের গ। এখান থেকে আগে আমরা একটা সূচি তৈরি করি, তাহলে সূচিটা যদি তৈরি করে একটু চিত্র আঁকতে সুবিধা হবে আমাদের। এখন তো চিত্র প্রয়োজন নাই, সমীকরণ তৈরি করব। এইখানে লিখবো আমরা, এখানে হলো দাম, তারপরে হলো চাহিদা, এবং এরপরে হলো আয়। যদিও আমাদের সমীকরণ তৈরি করার সময় কিন্তু আয়ের তেমন একটা প্রয়োজন নাই। তাহলে দাম যখন 55 টাকা তখন 5 কেজি। দাম যখন 55 টাকা তখন ছিল 5 কেজি একক চাহিদা ছিল।
তখন তার আয় ছিল 500 টাকা। ওকে, তারপরে দাম হ্রাস পেয়ে যখন 45 টাকা হয় তখন ক্রয় করা হয় 3 একক, তখন কিন্তু তার আয় বেড়ে গিয়েছে 555 টাকা হয়। এটা আমরা এখান থেকে সূচিটা তৈরি করলাম, 55 টাকা দিয়ে 5 কেজি, 45 টাকা দিয়ে 3 কেজি, আয় বেড়েছে, তাই না? তাহলে আমরা এখন সমীকরণ গঠন করব। তো সমীকরণের জন্য আমাদের আয়ের কিন্তু কোনো প্রয়োজন নেই। আমরা এখানে লিখব যেভাবে সমীকরণ তৈরি করতে হয়। এখানে প্রথমে লাগবে পি। পি হলো প্রথমটা 55 টাকা, এটাকে আমরা P1 ধরবো, আর এটাকে ধরবো P2। P2 হলো 45 টাকা। আবার Q1 অর্থাৎ চাহিদার পরিমাণ, পরিমাণ হলো প্রথমটা 5 একক এবং পরেরটা হলো 3 একক। ওকে, আয়ের যেহেতু কোনো প্রয়োজন নাই, আমরা এটা দেখাবো না। এবার আমরা জানি চাহিদার সমীকরণ, চাহিদার সমীকরণ আমরা জানি চাহিদার সমীকরণ সূত্র হচ্ছে, যেহেতু চাহিদার সমীকরণ কিউডি মাইনাস Q1 ডিভাইডেড বাই Q1 মাইনাস Q2 ইকুয়াল P মাইনাস P1 ডিভাইডেড বাই P1 মাইনাস P2। যদি সাউন্ড কোয়ালিটি একটু কম হয় তাহলে অবশ্যই হেডফোন ইউজ করবেন। হ্যাঁ, হেডফোন ইউজ করে খাতা কলম নিয়ে বসুন। তাহলে এবার কিউডির কোনো মান নাই, Q1 এর মান হচ্ছে 5, আবারও 5 বিয়োগ Q2 এর মান হচ্ছে 3। আমরা কিন্তু এখান থেকে বসাচ্ছি। হ্যাঁ, পি এর কোনো মান নাই, P1 এর মান হচ্ছে 55, তারপর নিচেও 55 বিয়োগ P2 এর মান হচ্ছে 45। তারপরে এখানে হবে 2, তারপর কিউডি মাইনাস 5, আর এটা থেকে এটা যদি বিয়োগ করা হয় হলো 10, তারপরে পি মাইনাস 55। তারপর কি করব আমরা, এখন এখানে যেটা 2 সেটা এখানে নিচের থেকে এখানে চলে যাবে, অর্থাৎ সেটা উপরে উঠে যাবে। এটা নিচে আছে, উপরে উঠে যাবে। তাহলে আমাদের কিউডি মাইনাস 5টা আমরা বসাইলাম, এখানে যা আছে আমরা তা বসিয়ে নিলাম 10। তারপরে এই 2টা এখন উপরের দিকে উঠে যাবে, তাহলে 2টা উপরে উঠে গেল, তাই না? তাহলে উপরে উঠে যাওয়ার পরে 5, যদি আমরা এটা দিয়ে এটার যদি কাটি, বা এটা দিয়ে এটার কাটলে তো আবার নিচের সংখ্যা থেকে যাচ্ছে, তাই আমরা 10 দ্বারা যদি এটাকে কাটি 0.2 বের হবে। আমরা পাচ্ছি এখানে 0.2, তারপর পি মাইনাস 55, তারপর কিউডি মাইনাস 5। 0.2 দ্বারা যদি আমরা পি কে গুণ করি 0.2 পি, তারপর 0.2 দ্বারা যদি আমরা আবার 55 কে গুণ করি তাহলে কত হয় একটু দেখে নিই। 55 কত হয়, 55 0.2 সমান 11 পাওয়া যায়। তাহলে আমরা 11 এটাতে চলে আসবো। এবার 11 পাই মাইনাস 11, তারপর কিউডিটা রাখলাম 0.2 পি মাইনাস 11, এটা এইদিকে চলে আসবে, তখন সেটা প্লাস হয়ে যাবে, 5 হয়ে গেল, প্লাস হয়ে গেল সেটা। তাহলে আমাদেরকে এখন দুটোটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে থাকে -6। 11 থেকে 5 বিয়োগ করলে 6, আর বড় সংখ্যা সাইনটা আমরা অ্যাপ্লাই করি। সুতরাং চাহিদা সমীকরণ আশা করি বুঝতে পেরেছেন। এটা কিউডি সমান 0.2 পি মাইনাস 6, এটাই হয়েছে আমাদের চাহিদার সমীকরণ। আপনি চাইলে এটাকে আবার এভাবে লিখতে পারেন। হ্যাঁ, -6টাকে আগে আনতে পারেন, প্লাস 0.2 পিটা পরে লিখতে পারেন। এটা হলো আমাদের চাহিদা সমীকরণ। তার পরের প্রশ্নে চলে আসুন। পরের প্রশ্নে বলা হচ্ছে মোটা চালের চাহিদা কেন কমেছে। মোটা চালের চাহিদা কেন কমলো? আমি তো সেটা আগেই বলেছিলাম, কারণ তার আয় বেড়েছে। আয় বৃদ্ধি পেলে মোটা চালের চাহিদা কমে যাবে, চিকন চালের চাহিদা বৃদ্ধি পাবে, অর্থাৎ তার বিলাসিতা বাড়বে, তাই না? আয় বাড়লে মানুষের বিলাসিতা বৃদ্ধি পায়। তো এখন স্থিতিস্থাপকতার আলোকে ঘটনাটা ব্যাখ্যা করতে হবে, তাহলে স্থিতিস্থাপকতা বের করতে হবে। মনে রাখতে হবে অনেক ধরনের স্থিতিস্থাপকতা আছে। দাম স্থিতিস্থাপকতা বলা হয়, চাহিদা স্থিতিস্থাপকতা বলা হয়, আয় স্থিতিস্থাপকতা আছে, আড়াআড়ি আছে, আবার যোগান স্থিতিস্থাপকতা আছে। তাহলে যেহেতু এটা যোগান নয়, এটা যেহেতু চাহিদা বলা হচ্ছে, তাহলে তো এখানে কোনো প্রশ্ন ওঠে না যে এটা যোগান স্থিতিস্থাপকতা হবে।
তাহলে চাহিদার মধ্যে এটা কোনটা? যদি কখনো আপনাকে উদ্দীপকের মধ্যে আই দেওয়া থাকে তাহলে বুঝে নিবেন এটা আই স্থিতিস্থাপকতা বের করতে হবে আপনার। ওকে, তাহলে আমরা এখন আই স্থিতিস্থাপকতায় যাই। আই স্থিতিস্থাপকতার জন্য ঘ নাম্বারটা করার জন্য আমরা আবার একটু সূচিটা তৈরি করি। এখানে লাগবে আমাদের দ্রব্যের পরিমাণ লাগবে এবং আয় লাগবে। আয় এবং দ্রব্যের চাহিদা। দাম কিন্তু এখানে কোনো প্রয়োজন নেই আমাদের। তাহলে আয় প্রথমে ছিল 500, পরে ছিল আয় 500, পরে হলো 555, 555। তারপর চাহিদা হলো প্রথমে ছিল 5 কেজি, তারপর হয়ে গেল 3 কেজি, 5 কেজি এবং 3 কেজি। এভাবে আপনি লিখলে আয় স্থিতিস্থাপকতাটা বের করতে একটু সুবিধা হয়। তারপর এবার আমরা লিখব এখানে পি। পি তো আমাদের নাই এখন, তাহলে পি দেওয়ার দরকার নাই। এখন আমরা লিখব প্রথমে হলো আমাদের আই। আই কে বলে থাকি আমরা ওয়াই, ইল্ড। ওয়াই হলো 500 এবং ওয়াই 1 হলো 555। এখানে কিন্তু 1 এবং 2 ইউজ করা যাবে না, যেহেতু আমাদের একটা ডেল বের করতে হয়। ডেল ওয়াই এর সূত্র হচ্ছে y1 মাইনাস ওয়াই। y1 হলো 555 আর y এর মান হলো 500, সুতরাং এখান থেকে পাচ্ছি আমরা 55। ওকে, দেখুন এটা হলো y, এটা হলো y1। সেম ভাবে এটা কিউ এবং এটা হলো কিউ1। চাহিদাকে আমরা পরিমাণ হিসেবে ধরবো। তাহলে আবার কিউ হলো আমাদের 5 এবং কিউ1 হলো 3। তাহলে এখান থেকে আমরা ডেল কিউ বের করব। ডেল কিউ সূত্র হচ্ছে কিউ1 মাইনাস কিউ। তো এই ক্ষেত্রে কিউ1 হলো 3 বিয়োগ 5 সমান পাই আমরা -2। এবার আমরা জানি দিয়ে শুরু করব। আমরা জানি যেহেতু এটা আমরা আই স্থিতিস্থাপকতা বের করব। আই স্থিতিস্থাপকতা ই ইলাস্টিসিটি অফ ওয়াই। সূত্র হচ্ছে উপরে ডেল কিউ বাই কিউ আর নিচে হলো ডেল পি বাই পি বলা হয়, কিন্তু এখানে ডেল পি অর্থাৎ আমরা তো এখন পি বসাই না, আমরা বের করছি কি ওয়াই অর্থাৎ আই মান দিয়ে। তাহলে ডেল ওয়াই বাই ওয়াই। এই ক্ষেত্রে আমরা এখন মানগুলোকে বসাবো। ডেল কিউর মান হলো -2, শুধু কিউর মান হলো 5। তারপরে ডেল ওয়াই এর মান হলো 55 আর শুধু ওয়াই কত 500। সো এবার উপরের রাশিটাকে আমরা ধরলাম, তারপর ভাগটাকে আমরা গুণ দিব, এটা এবার উল্টে যাবে 500 বাই 55। ওকে, তাহলে এবার আমরা ভাগটা করি। আমরা যদি এটা দিয়ে এটা যদি কাটি তাহলে কত হয় 100। আবার 2 দ্বারা এটা যাচ্ছে না, এখন 2 দিয়ে যদি আমরা 100 কে গুণ করে ফেলি তাহলে হয় 200। এখন 200 কে আমরা কত দ্বারা ভাগ করব? 55 দ্বারা। 200 কে 55 দ্বারা যদি আমরা ভাগ করি, 200 ভাগ 55 সমান পাওয়া যায় 3.63। 63টা এখানে যেহেতু 6 আছে আমরা একটা 4 বসিয়ে দিব। 3.64, 3.64, 64। এটা হলো তার আয় স্থিতিস্থাপকতা। তাহলে একটু ব্যাখ্যা লিখে দিবেন, অতএব ব্যক্তিটির আয় স্থিতিস্থাপকতা দ্বারাই 3.64, অর্থাৎ সে এখন বিলাসবহুল দ্রব্য কিনবে। কারণ এখানে এটা হলো গ্রেটার দেন 1 বের হয়েছে। যদি 1 এর থেকে ছোট হতো তাহলে কিন্তু সে মোটা চাল খেত। এখন 1 এর থেকে বড়, 1 কিংবা 1 এর থেকে বড় হয়েছে মানে এটা হলো স্থিতিস্থাপক এবং সে এখন মোটা চালের দিকে মোটা চাল এখন আর খাবে না, সে এখন বিলাসবহুল দ্রব্য অর্থাৎ চিকন চালের দিকে ধাবিত হবে। আশা করি বুঝছেন। পরের প্রশ্নে আমরা চলে আসি। এবার আমাদের পরের প্রশ্নটা হচ্ছে এখন, এটা হলো 5 নাম্বারটা ছিল, এখানে একটু ব্যাখ্যাটা পড়লে বুঝতে পারবেন। এটা কোন অধ্যায়ের? মুদ্রা নিয়ে কথাবার্তা বলা হয়েছে, 10ম অধ্যায়ের। তো আসুন এবার 6 নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে আপনাকে, একটা উৎপাদনের পরিমাণ দেওয়া আছে এবং মোট ব্যয় টিসি টোটাল কস্ট দেওয়া আছে, মোট ব্যয়। গ নাম্বারে বলা হচ্ছে মোট ব্যয় রেখা অঙ্কন করো। আর ঘ নাম্বারে বলা হচ্ছে এসি আর এমসির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা। তাহলে আমরা এখন টিসির আগে
রেখাচিত্র অঙ্কন করি। রেখাচিত্র যদি অঙ্কন করতে যাই আমরা, কিউ এর মান হবে ভূমি অক্ষে আর টিসি হবে লম্ব অক্ষে। 40 পর্যন্ত আছে, 15 থেকে 40 পর্যন্ত। তাহলে আমরা ওইভাবে মানগুলো নিব। এটা হলো 6 নম্বর প্রশ্নের গ। 6 নাম্বার, ও সরি, 6 নাম্বার প্রশ্নের গ। 6 নম্বর প্রশ্নের গ এর জন্য আমরা লিখবো এখানে রেখাচিত্র। এখানে একটু লিখে দিতে হবে যে উদ্দীপকের তথ্য এবং উপাত্তগুলি নিয়ে গুলোকে নিচে জ্যামিতিক ভাবে রূপ দেওয়া হলো। নিচে জ্যামিতিক ভাবে রূপ দেওয়া হলো। ওকে, তাহলে এবার আমরা রেখাচিত্র অঙ্কন করব। লম্ব অক্ষ নিব এবং একটা ভূমি অক্ষ নিব। এখানে হবে 0, আর উপরে হচ্ছে সি কস্ট এবং ভূমি অক্ষ হলো কিউ। তাহলে আমাদের ভূমি অক্ষের মধ্যে যেহেতু আমরা পরিমাণগুলো দেখাবো 1 থেকে 5, 1, 2, 3, 4, 5। এবার পরিমাণ হলো এবং চাহিদা, সরি, মোট ব্যয় হলো 15 থেকে শুরু 40 পর্যন্ত। তাহলে আমরা 15 করে কত করে বাড়াইতে পারি? আমরা 5 করে বাড়াবো। প্রথমে আমরা নিয়ে নিব 15, তারপরে হলো 20, 25, তারপরে হলো 30, 35 এবং এরপরে 40 পর্যন্ত আমরা নিলাম। এখন আমরা রেখার দাগগুলো দিয়ে দিব। 1 থেকে আছে 15, 1 থেকে 15 করে নিয়ে যাব। তারপর 2 থেকে হলো 18, 2 থেকে 18, 18 হলো 20-এর একটু নিচে। তারপর 3 থেকে হলো 20, তারপর 4 থেকে হলো 28, 28 হলো 30-এর একটু নিচে। 5 থেকে হলো 40। এবার আমরা রেখার দাগটা দিয়ে দিব। বিন্দু ম্যাপিং করে নিয়ে যেতে হবে বিন্দু বরাবর। আমার এখানে লাগে নাই, এটা একটু অবশ্যই লাগিয়ে দিতে হবে। আমি কিন্তু এখানে অন্য কলম দেখালাম, অন্য কালারের, কিন্তু আপনাকে পরীক্ষায় অন্য কালার ইউজ করতে পারবেন না। এটা হলো টিসি রেখা। টিসি রেখাটার এবার একটা ব্যাখ্যা দিবেন যে চিত্রে লম্ব অক্ষে ব্যয়ের পরিমাণ এবং ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ নির্দেশ করা হয়েছে। চিত্রে দেখা যায় যে উৎপাদনের পরিমাণ 1 থেকে বৃদ্ধি পেয়ে 5 হলে মোট ব্যয় 15 থেকে বৃদ্ধি পেয়ে 40 টাকায় দাঁড়ায়। ব্যয় তো টাকাই হয়, তাই না? তো এখানে টিসি হলো একটি মোট ব্যয় রেখা। এভাবে আপনি ব্যাখ্যা লিখে দিবেন, আমি আর সময় নষ্ট করব না। পরেরটাতে যাব। পরেরটা হচ্ছে আমাদের গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের সম্পর্ক মানে একই চিত্রে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় চিত্র আঁকতে হবে। তো চিত্র আঁকার জন্য তো আমাদের আগে মানগুলো দরকার। এখন আমরা মানগুলো আগে বের করব, তারপর চিত্র আঁকবো। তাহলে এখানে 2টি কলাম আছে, আরো 2টি কলাম বাড়িয়ে আমরা মোট 4টি কলাম দিব। এটা হলো 6 নাম্বার প্রশ্নের ঘ। তো আমরা এখানে এখন লিখে দিব কিউ, সংক্ষেপে বসাচ্ছি। তারপর হলো টিসি, যেহেতু আমরা এসি বের করব, এবং এরপরে এমসি বের করব। তাহলে টিসির পরিমাণ, এগুলো কি বাংলায় ছিল, ইংরেজিতেই ছিল? তাহলে আমরা ইংরেজিতে বসাবো 2, 3, 4 এবং 5। টিসি ছিল আমাদের, প্রথম মানটা 15 ছিল, তারপরে 18, 20, 28 এবং এরপরে হলো 40। এসি বের করা হয় টিসি কে কিউ দ্বারা ভাগ করে। এসির সূত্র হলো টিসি বাই কিউ। তাহলে 15, তারপরে হলো 9, এরপরে হলো 10,
10 না, এটা 3 দ্বারা যদি 20 কে ভাগ করা হয় তাহলে 3 দ্বারা 20 কে ভাগ করা হলে 6.7 বের হবে। 4 দিয়ে 28 কে ভাগ করা হলে 7, সরি এটা তো ইংরেজি দিয়ে বসাতে হবে, 6.7। তারপর এখানে হলো 7 আর এখানে হলো 8। এবার এমসি বের করতে হয় সবসময় টিসি থেকে। টিসির প্রথম মানটা বসিয়ে দিতে হয়, তারপর নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ। 18 থেকে যদি আমরা 15 বিয়োগ করি 3, তারপরে হলো 2, 28 থেকে 20 বিয়োগ করলে হয় 8, 40 থেকে 28 বিয়োগ করলে হয় কত, 12। ওকে, এখন আমরা একই চিত্রে এসি এবং এমসি দেখাবো, তারপর ব্যাখ্যার দিকে যাব। তাহলে একটু মনোযোগ দিন, তাহলে আপনি নিজে আঁকতে পারবেন রেখাচিত্রের জন্য। সেম আমরা একটা লম্ব অক্ষ এবং একটা ভূমি অক্ষ নিলাম। এখানে আমরা লিখে দিব রেখাচিত্র। জিরো অক্ষ, এটা হলো সি এবং এটা হলো কিউ। তাহলে কিউ হলো 1, 2, 3, 4, তারপরে 5। আর এখানে আমাদের পরিমাণ, অর্থাৎ আমরা যে ব্যয়গুলো নিচ্ছি, ব্যয় দুটোটা মিক্স করে যেহেতু এসি এবং এমসি চিত্র আঁকবো আমরা, তাহলে সর্বোচ্চ মান আছে কত, 15, আর সর্বনিম্ন আছে কত, 2। আমরা 2 করে আমরা 3 করে নিচ্ছি এখানে, 3, তারপরে হলো 6, তারপরে 9, এরপরে হলো 12, তারপরে হলো 15। ওকে, এবার আমরা এসির চিত্র আগে আঁকবো। এসির চিত্রটা যদি আঁকতে যাই, 1 থেকে আছে 15, 1 থেকে 15 করে দাগ দিব। তারপর 2 থেকে হলো 9, 2 থেকে 9, সরি এটা অনেকটুকু লম্বা হয়ে গেল। তারপর 3 থেকে হলো 6.7, 6.7, 6 এর একটু করে করে দাগটা নিলাম। তারপর একটা হলো 4 দিয়ে হলো 7, 6.7 এর উপরে। তারপর 5 দিয়ে হলো 8, 7 এর উপরে। ওকে, তারপর এবার আমরা রেখাটা টেনে দিব। এটার রেখাটা বিন্দু ম্যাপিং করে যেতে হবে। অনেকে কিন্তু করে কি, রেখাটা প্রথমে দেয় না, পরে দেয়, তখন পরে দিতে গিয়ে দুইটা রেখা একসাথে এটা ঝামেলা হয়ে যায়। এটা হলো আমাদের এসি রেখা, প্রায় ইউ আকৃতির হয়ে থাকে। এবার এমসি রেখা 1 দিয়ে 15 অলরেডি কিন্তু আছে আমাদের। তারপর 2 থেকে হলো, আমি একটু অন্য কালার ইউজ করি, 2 থেকে হলো 3, 2 থেকে 3, তারপরে 3 থেকে হলো 2, 2 তো দাগ নাই, 3 এর একটু নিচে করে দিব। তারপর 4 দিয়ে হলো 8, 8 এর ঘর হলো এটা 9 এর নিচে, 4 থেকে 8। তারপর 5 দিয়ে হলো 12। তো এখন আমরা রেখাচিত্রটা টেনে দিব। আমরা রেখাচিত্রটা বিন্দু ম্যাপিং করে নিতে হবে। প্রথম মানটা ছিল আমাদের সেম, 15 ছিল। তারপর এখানে নেমেছে, এরপর বিন্দু ছিল এটা, তারপরে বিন্দু এবং এটা। এটা একটু ঠিক চিহ্ন আকৃতির হয়ে থাকে, এটা হলো এমসি রেখা। এবার আমরা ব্যাখ্যাটা কিভাবে লিখবো একটু খেয়াল করুন, আমি একটু গাণিতিক ব্যাখ্যাটা শিখাই আপনাদের। দেখুন, চিত্রে যখন উৎপাদনের পরিমাণ 1 থেকে 3 হলো, 1 থেকে যখন 3 হয়েছে, তখন গড় ব্যয় হ্রাস পেয়েছে, প্রান্তিক ব্যয়ও কিন্তু হ্রাস পেয়েছে, দুইটাই কিন্তু হ্রাস পেয়েছে, তাই না? এখান থেকে আবার তো বৃদ্ধি পেয়েছে, তাহলে দুটোটা হ্রাস পেয়েছে। কিন্তু এই তিনোটা যদি আমরা যোগ করি তখন আমরা কত পাই, 24, প্রায় 30.7। আর এটা যোগ করলে আমরা পাই 20, অর্থাৎ এখানে গড় ব্যয় বেশি, প্রান্তিক ব্যয় কম। তাহলে এখানে হচ্ছে এসি গ্রেটার দেন এমসি। আবার যখন 4 থেকে 5 হয় উৎপাদনের পরিমাণ, তখন গড় ব্যয় বৃদ্ধি পেয়েছে, প্রান্তিক ব্যয় বৃদ্ধি পেয়েছে। এই দুটোটা যোগ করলে হয় 15, এই দুটোটা যোগ করলে হয় 20। তাহলে সেক্ষেত্রে হয় এসি লেস দেন এমসি। এটা কিন্তু আমি একটা নৈর্ব্যক্তিকের একটা ক্লাসের মধ্যে বুঝিয়েছিলাম। তাহলে গড় ব্যয় যখন সর্বনিম্ন হয়, একটু খেয়াল করুন,
গড় ব্যয় যখন সর্বনিম্ন হয় তখন কিন্তু এমসি আর এসির মধ্যে এসি বড় হয় এবং এমসি ছোট হয়। ঠিক আছে, তাহলে এই ব্যাখ্যাটাকে আমরা একটু দেখিয়ে দিব। যখন উৎপাদনের পরিমাণ 1 থেকে 3 তখন এসি গ্রেটার দেন এমসি হয়, যখন 4 থেকে 5 হয় তখন এসি লেস দেন এমসি হয়। এটা আমরা এখন ব্যাখ্যায় লিখে দিব। তাহলে আমরা এখানে লিখবো চিত্রের ব্যাখ্যা বা সম্পর্কের ব্যাখ্যা আপনি লিখতে পারেন। প্রথমত আগের মতো লিখবো চিত্রে লম্ব অক্ষে, চিত্রে লম্ব অক্ষে ব্যয় এবং ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ নির্দেশ করা হয়েছে। উৎপাদনের পরিমাণ নির্দেশ করা হয়েছে। এখানে দেখা যায় উৎপাদনের পরিমাণ যখন 1 থেকে 3 হয়, তখন এসি গ্রেটার দেন এমসি হয়। আবার উৎপাদনের পরিমাণ যখন 4 থেকে 5 হয় বৃদ্ধি পেয়ে, তখন সম্পর্ক দ্বারাই এসি লেস দেন এমসি। এবার একটা লাইন লিখতে হবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ লাইন, একটু খেয়াল করুন। লিখতে হবে অতএব দেখা যায়, এটা অবশ্যই লিখতে হবে লাইনটা। অতএব দেখা যায় যে উৎপাদনের সকল স্তরে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় সমান হয় না। এই লাইনটা অবশ্যই লিখতে হবে ভালো নাম্বার পাওয়ার জন্য। ঠিক আছে, তো এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব।